হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখন চাঁদপুরে আছি, সবাই জানেন। আমাদের শ্রদ্ধা ভাজন স্যার, তার সাথে কিছু কথা বলবো, এই কারণে ভিডিওতে আসা। শিক্ষা ব্যবস্থা নিয়ে স্যারের সাথে কথা বলবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবক্ষয় এবং উন্নতি নিয়ে আপনারাও কিছু মতামত চাইলে দিতে পারেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলতেছে, যে এটা কতটা অবক্ষয় আর কতটা উন্নতি হলো, আর এভাবে চললে আমরা কত দূর যেতে পারব। সবাই সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন স্যারকে। স্যার, মানে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কি আমরা কতটুকু অগ্রসর হব? আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার উপরে যে বর্তমান অবস্থা, তার থেকে পিছন ফিরে গেলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের শিক্ষার গুণগত মান নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে। সেই আগের দশকের দিকে যেমন আগে ছিল, বিভিন্ন পাঠ্যপুস্তকে বাংলাদেশের জাতীয় জিনিসগুলো নিয়ে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে, কবি সাহিত্যিকদেরকে নিয়ে, যাদের ঐতিহ্যবাহী ঘটনাগুলোর উপরে যে ভিত্তি করে গল্প তৈরি হতো, সেখান থেকে আমরা তাদের যে স্পিরিট, তাদের যে উদ্দীপনা, তাদের চিন্তা ভাবনা, সেগুলো আমরা জানতাম। সেগুলোর থেকে আমাদের প্রজন্ম শিখত এবং আমরা সেগুলোতে অগ্রগতি হিসেবে সামনের দিকে আরও এগিয়ে যেত। শিক্ষার গুণগত মান আরও ভালো হতো। আর পাঠদানের ভিতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রচুর পরিমাণে আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষকদেরকে ডেভেলপ করতে হবে এবং শিক্ষকরা যেন নিজেরা জানলে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে পারবে। আমরা যদি শিক্ষকরাই না জানি, তাহলে আমরা কি উপস্থাপন করব আর কিভাবে দিব? আমার বক্তব্য হলো, পাঠ্যপুস্তকের অনেক জিনিস পরিবর্তন করে গুণগত মানসম্মত পাঠদান করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই ভালো জ্ঞান অর্জন করতে পারবে এবং তারা ভালো প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা উন্নত করতে পারবে। আর পাঠদানের মধ্যে বিশেষ মূল্যায়নে নজর দিতে হবে। মূল্যায়ন যদি না করা হয়, তাহলে বুঝতে পারবো না তার মান কতটুকু উন্নয়ন হয়েছে। তো আমার বক্তব্য হলো, আগের দশকে যেভাবে লেখাপড়া করছে সেদিকে তাকানো উচিত আমি মনে করি। আর হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা স্যারের অনেক সুন্দর সুন্দর কথা শুনলেন, কিন্তু আরও কথা আছে। যে স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এই 10 বছর যে পড়াশোনা করতেছে, তো 10 বছর পড়াশোনা করে তো অনেক ছাত্রের জীবন ঝরে যেতেছে। দেখা যাইতেছে কেউ 2 বছর ফ্রিজের উপরে, তারপরে এসির উপরে যে কারুকলাম যে শিক্ষাটা যারা নিতেছে, তারা দেখা গেছে 2 বছর 5 বছরের ভিতরে সাকসেস হয়ে যেতেছে। কিন্তু দেখা যেতেছে 10 বছর পইরা 12 বছর ইন্টার, তারপরে ভার্সিটি শেষ করতে একটা লোকের 30 থেকে 35 বছর চলে যেতেছে। এটা কি ঠিক শিক্ষা ব্যবস্থা নাকি এটা ভুল? পরে দেখা গেছে যে আমরা যে 10 বছর পড়তেছি, এই 10 বছর যদি ফ্রিজের উপরে ট্রেনিং নিতাম, শুয়ের উপরে, যন্ত্রের উপরে, অন্যান্য দেশগুলো যে আগায় গেছে, ফিনল্যান্ড, চায়না, কিন্তু আমাদের দেশের পড়ালেখাটা স্যার একটু দেখেন বিষয়টা। এখানে 10 বছর পরে একটা ছেলে আবার কারো পিছনে দৌড়াইতেছে, কিন্তু সে প্র্যাকটিক্যাল জানে না, সে কিছু আবিষ্কার করতে পারতেছে না এই বিষয়ে। এই ক্ষেত্রে আমি মনে করি যে একজন শিক্ষার্থীকে তার লক্ষ্য, সে কিসের উপরে দক্ষ, তাকে ওই দক্ষের উপরে তার সময় দেওয়া উচিত। আমি মনে করি যদি কেউ একটা ফ্রিজ বা ইলেকট্রিকের উপরে তার দক্ষ থাকে, ওই শিক্ষার্থীকে ওই ব্যাপারে ওই লাইনে তাকে সার্টিফিকেট দেওয়া উচিত এবং ওই ক্ষেত্রে তাকে মনোযোগী হওয়া উচিত। আবার যে অর্থনৈতিক ভালো জানে, তাকে অর্থনৈতিকভাবে দেওয়া উচিত। কেউ যদি নিজ উদ্যোক্তার উপরে খুব ভালো জ্ঞান, তাকে উদ্যোক্তা দেয়। এইভাবে তার অল্প সময়ের মধ্যে তার লাইফ গড়তে খুব সহজ হয় আর কি। তাকে ওই যে আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা 15-20 বছর পরে সে ডিগ্রি পাস করবে, কতটুকু সময় নষ্ট না করে তার অল্প সময়ের মাধ্যমে কোনো কিছুর উপরে তাকে ট্রেনিং করে সাকসেস করে তাকে সার্টিফিকেট দিলে সে দেখা গেছে ওটার উপরে দেশ উন্নয়নের জন্য সে কাজ করতে পারবে। এটা আমার মনে হয় একমুখী শিক্ষা করা উচিত। কিন্তু স্যার, আমাদের যে কোনো স্কুলেই তো আমরা দেখতেছি না যে সঠিকভাবে যে কারুকলামের উপরে চাপ দেওয়া
বা কোনো সৃষ্টির উপরে চাপ দেওয়া। আমরা যে বই পুস্তক পড়তেছি, যে কবিতা পড়তেছি, এটা তো আমাদের এই অনলাইন জগতে বা আমাদের একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষাও সে শিক্ষিত হয়ে দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, আরেকটা হইলো সে কর্মমুখী শিক্ষা। হ্যাঁ সেই কর্মমুখী শিক্ষাটা হইলে তার সে একটা বিষয়ের উপরে ভালো শিক্ষা অর্জন করে, সে তার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমাদের কর্মমুখী শিক্ষা বা কারিকুলাম শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। গুণগত শিক্ষার মানের উপর আমি বলতে গেলে শিক্ষার্থীদের যে বয়স, তাদের যে ক্লাসের ডিউরেশন, আমি মনে করি উপরের ডিউরেশনগুলো যেমন আরেকটু কমায় আনলে সম্ভবত আরও ভালো হতো। যখন আমরা পড়ছি তখন আমরা ইন্টারে 2 বছর, ডিগ্রিতে 2 বছর, তারপর মাস্টার্সে 2 বছর, এইভাবে আমাদের 6 বছরের মধ্যে দেখছে কমপ্লিট হয়ে যেত। এখন সেগুলোকে ডাবল করা হয়েছে। ডাবল করার মধ্যে যে লং টাইম করা হয়েছে, এই লং টাইমে আসলে অনেক শিক্ষার্থী ঝরে যায়, কারণ তার পারিবারিক অর্থনৈতিক দিক তাকালে একটা শিক্ষার্থী 4 বছর সে অনার্স করতে পারে না, তার অনেক অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি এই সময়গুলো আর একটু কমিয়ে আনলে ভবিষ্যতে শিক্ষার্থী আর ঝরবে না, এবং শিক্ষার্থীর উপরে যে চিন্তা ভাবনা করে বর্তমান আমাদের দেশের সরকার বা রাষ্ট্র, যে চিন্তা করে যে সার্টিফিকেট পেলে এদেরকে কি করা হবে, এটা ঠিক না। তার লেখাপড়া শেষ, তখন সে তার বিভিন্ন কর্মে সে বেছে নেবে সে কিভাবে জীবনযাপন করবে। সরকার তো শুধু তারকে লং টাইমে ফেলে রাখলে তার যে সার্টিফিকেট পাবে 4 বছর পর পর বা লং টাইমে, তখন সে তার একদিক দিয়ে সে তার জীবন সংসার চিন্তাও করতে হবে, মা বাবাকেও সে হেল্প করতে পারে না, এবং সে নিজেও প্রতিষ্ঠিত হইতে পারে না একমাত্র লেখাপড়া। তো আমি মনে করি আসলে সুন্দরভাবে আরো চিন্তা করলে, আরো গুছিয়ে আনলে শিক্ষার্থীও ঝরে পড়বে না, এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য কারিকুলামের উপরে ট্রেনিং নিতে, যুব উন্নয়নের ট্রেনিং নিতে, বিভিন্ন সময়টা সে ট্রেনিং নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তো নিজে একটা উদ্যোক্তা হতে পারতে। তো সে এত লং টাইম একটা শিক্ষার্থীর সময় দেওয়াটা যুক্তি কতটুকু সবাই ভেবে চিন্তে নিবেন, না এটা স্যার, আমার মন্তব্য আর কি। যদি কেউ যদি যে আমাদের তো প্র্যাকটিক্যাল স্কুলে সে যদি 5 বছর দেখা গেছে যে পড়তো। আসসালামু আলাইকুম, সবাই স্যারকে দেখতে পাচ্ছেন। স্যারের কাছে আবার কিছু প্রশ্ন নিয়ে আসলাম। আমাদের যে বর্তমান যে শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমরা কতটুক এগিয়ে যেতে পারবো, আর আমরা এ পর্যন্ত তেরকম এগিয়ে আসতে পারিনি। আর আমাদের যে প্র্যাকটিক্যাল শিক্ষা, এটা কত বছর হওয়া উচিত, আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা ভবিষ্যৎ কতটুকু হাঁটতে পারবো, স্যারের ব্যক্তিগত মতামত স্যার বলবে, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেটা আরো পর্যায়ক্রমে আরো উন্নত করতে হবে, এবং আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে সেটাকে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন করার জন্য বিভিন্ন পাঠ্যপুস্তকে গুরুত্ব দিতে হবে, এবং বিষয়ভিত্তিক পাঠদান করতে হবে, এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে। প্রযুক্তির উপরে বেশি খেয়াল রাখতে হবে, আমরা যেন বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান যেন করতে পারি, সেই দিকে খুব নজর দিতে হবে আমাদের দেশের সরকার। আমাদের দেশের বিগত শিক্ষামন্ত্রী, আমাদের দেশের এহসানুল হক মিলন সাহেব যে শিক্ষামন্ত্রী ছিলেন, তার আমলে দেখছি আমরা শিক্ষার্থীরা লেখাপড়ার উপরে যে গুরুত্ব দিয়েছে, নকল করা চলবে না, এবং সে লেখাপড়া করে সে জ্ঞান অর্জন করতে হয়েছে এবং সে সার্টিফিকেট অর্জন করছে। আমি মনে করি আবারও আমরা সেই দিকে ফিরে যেতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন আরও ভালোভাবে খেয়াল দেয় বর্তমান আমাদের দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, সেটা আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম। এবং স্যার বলেন। শিশুদেরকে শ্রমের দিকে না গিয়ে তাকে প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে তাকে কর্মতে যোগদান করলে দেশের বেকারত্ব বাড়বে, বেকারত্ব কমে যাবে। তো তাতে আমাদের শিক্ষার্থীরা মনোযোগী হবে, এবং তাদেরকে বিভিন্ন প্রক্রিয়া আছে, যেমন ড্রাইভিং, ইলেকট্রিক,
ফ্রিজ, কম্পিউটার এবং বিভিন্ন কলকারখানা এগুলোরও যদি প্র্যাকটিক্যাল করা হয় তাহলে আমরা আরও গুণগত মান নিয়ে দেশ উন্নয়নের জন্য এগিয়ে যেতে পারবো। স্যার আপনার মতে মানে কত বছর আমরা যদি এই যে ফ্রিজ বা যে আপনি যন্ত্রাংশের বিষয়ে বললেন উন্নত কান্ট্রিগুলা যেগুলোর উপরে ধাবিত হইতেছে তারা উন্নত হয়েছে, আমাদের কত বছর লাগতে পারে? আমাদের সেগুলো আসলে যদি স্বল্প সময়ের মধ্যে ট্রেনিং করে আমরা যদি এগুলা এগিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় এই দেশ আগামী 20 বছরের মধ্যে অন্য অন্য দেশের সাথে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই যে আমাদের যে স্কুল কলেজ এখানে তো আমরা দেখতেছি পর্যাপ্ত পরিমাণ অর্থ খাতটা একেবারেই আমরা শিক্ষাত অর্থ একেবারেই কম ব্যবহার করতেছি। না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য সরকার যথেষ্ট অর্থ ব্যয় করতে হবে। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, এবং উন্নয়নের মাধ্যমে আমরা কিন্তু এই জাতিকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি এইদিকে সরকার যথেষ্ট খেয়াল করবে, কারণ জাতিকেও উন্নত করতে পারলে দেশ উন্নয়ন হবে। আচ্ছা স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি এই যে মিলিটারি ট্রেনিং 1 বছর বা 2 বছর বাধ্যতামূলক করা যায় স্যার? হ্যাঁ, অবশ্যই ট্রেনিংয়ের মধ্যে মনোযোগী হওয়া উচিত। যেমন ট্রেনিং এমন একটা জিনিস, ট্রেনিং ছাড়া কোনো কিছুই সাকসেস করা যায় না। ট্রেনিংয়ে মনোযোগ দিয়ে করলে যে কোনো বিষয়ের উপরে সে সাকসেস এবং সেই লক্ষ্যমাত্রা বুঝতে পারে। এখন আমাদের তো ট্রেনিং নাই স্যার। ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে বেকারত্ব দূর করতে হলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বলেন। আমি মনে করি সেই শিক্ষাগুলো আমাদের কর্মমুখী শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। যেন আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করে বিভিন্ন প্রজেক্টের উপরে আমরা যেন শিক্ষাগত অর্জন করতে পারি। যেমন কারিকুলামের মধ্যে যেমন আমাদের উৎপাদনের মধ্যে তাকাতে হবে। তারপরে বিশ্বের অন্যান্য যেমন চীন দেশে আমাদের যে প্রক্রিয়া, চীনের লেখাপড়াগুলো দেখছি আমরা বিভিন্ন বিষয়ের উপরে অল্প সময়ের মধ্যে তারা বিশেষ জ্ঞান অর্জন করে তারা দেশকে অনেক উন্নত করেছে, অর্থনৈতিকভাবে হেল্প করছে। আমাদের দেশটাও যেন সেই রকম শিক্ষা নিয়ে আমরা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি, সেই ধরনের শিক্ষামুখী করা উচিত। অল্প সময়ে যেন আমরা অনেক এগিয়ে যেতে পারি, আমাদের শিক্ষার্থীরা যেন স্বল্প সময়ে সাফল্য অর্জন করতে পারে। সেই জন্য আমাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেন শিক্ষার মান উন্নয়ন করতে পারি। সেজন্য যথেষ্ট উপকরণের যোগান দিতে হবে সরকার, এবং আর্থিক সহযোগিতা করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যেন উপকরণ সাপ্লাই দিতে পারে, যেগুলোর উপরে কম্পিউটার আপনার এই যন্ত্রাংশের দিকে তা আনতে হবে, এবং দেশ বিদেশ থেকে যে প্রযুক্তি বর্তমান সেই প্রযুক্তিকে সাথে তাল মিলাতে হলে আমাদেরকে আরও অর্থনৈতিক এবং অর্থ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, এবং ব্যবস্থা নিতে হবে, তার মূল্যায়ন করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা সেই শিক্ষার দিকে এগিয়ে যেতে পারবো। আশা করি আমাদের এই বাংলাদেশের শিক্ষার মান ধীরে ধীরে আরও উন্নত হবে ইনশাল্লাহ। আর আমাদের শিক্ষার্থীরা যে জ্ঞান আছে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে, মূল্যায়ন করতে পারলে আমাদের দেশের শিক্ষার মান আরও বাড়বে। এবং অভিভাবক সভা, তারপরে আপনাদের ক্লাসের মধ্যে গুরুত্ব দিতে হবে উপস্থিতি, শিক্ষার্থীদের যেন ঝরে না যায় বাল্যবিবাহ এবং শিশু। যেমন আমাদের রাষ্ট্রের যুব উন্নয়নের প্রতিষ্ঠানগুলো করছে প্রত্যেক জেলায় জেলায়, সেই এই যুব উন্নয়নের মাধ্যমে যেমন এই প্রক্রিয়াগুলো যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তথ্য যোগান দিতে পারি এবং তাদেরকে সেরকম প্রশিক্ষণ দিতে পারে, তাহলে আমাদের দেশে অনেক উন্নত হবে আমি মনে করি। তার মধ্যে যেমন গরু, হাঁস, মুরগি এগুলো তো চলমান আছে, পাশাপাশি আমাদের প্রযুক্তি, যেগুলো প্রযুক্তির মাধ্যমে যেমন অন্য অন্য জাতিগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সেই জাতিগুলোকে আমরা ফলো করতে হবে, এবং সেই দেশগুলো ফলো করে আমাদের দেশকে তাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে আমি মনে করি। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ।